সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রো আপনাদেরকে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকমের সবজির চারা দিয়ে সহযোগিতা করে আসছে। প্রিয় বন্ধুগণ, আজকে তেমনি একটা বাগানে আসছি আমরা। এটা হলো অনিকদার বাগান। এর আগেও আমাদের এই চ্যানেলে অনিকদার ভিডিও আছে বেশ কয়েকটা। এই বাগানের শুরু থেকে মোটামুটি আমরা এখন প্রায় শেষের দিকে আসছে। এই পর্যন্ত বেশ কয়েকবার আসলাম। প্রিয় বন্ধুগণ, আজকে ছোট্ট একটা আলোচনা করব যে এখানে প্রফিট কেমন আসলো বা কেমন আশা করতেছি, আর এইটাতে খরচ কেমন হয়েছে। তো অনিকদা, আপনি তো হলো পেঁপে চাষটা বেশ কয়েক বছর যাবত করেন জি, জি। মোটামুটি। এটা দিয়ে কয়বার হলো? দুইবার না এটা তিনবার? এটা সহ ৩ বার। তিনবার। তিনবার চাষ করলেন। তা আপনার এই তিনবারের অভিজ্ঞতা একটু যদি আমাদের শেয়ার করতেন, যে কি কি জাত করলেন তিনবারে। ৩ বার বলতে এটা হচ্ছে ২৫ সাল। আমি হুম করছি হুম। ধরেন ২৩ সালে একটা করছি। ২৩ সালে লাগাইছি টপ লেডি ছিল এবং আপনার শাহী ছিল এবং কিছু হয়তো হালকা কিছু জাত ছিল। তো টপ লেডিতে আমার ভালোই প্রোডাকশন দিছি হুম হুম। এবং শাহী আমি চারা নিয়ে আসছিলাম ১০০ চারা। তো ওখান থেকে আমার খালি শুধু ২০টার মতো গাছের মানে মানে স্ত্রী গাছ স্ত্রী ছিল। গাছ ছিল। আচ্ছা। তো আমার এই কারণে শাহীর প্রতি মন খারাপ যে যে আমি লাগাইলাম, পুরো পুরুষ আমার জমি পড়ে পুরুষ থাকলো। পুরুষটা বেশি হয়ে গেল। আমি এমন হয়েছে একটা লাইনে 10টা গাছ আছে, 10টাই পুরুষ। আচ্ছা, কয়টা করে গাছ দিছিলেন? ওটা ছিল চারা নিয়ে আসতে আমার কিছু মারা গেছে, 2টা করে ছিল, দুইটা ওটা করে। 3টা ছিল। হুম। যাই হোক, কিন্তু ওখানে যে কয়টা গাছ ছিল 20টা, ওইটা কিন্তু আমার মানে বাম্পার ফলন দিছিল। টপলেটি তো দেয়, কিন্তু শাহিটা শাড়িটাও বাম্পার ফলন দিছিল। ওটা আমার মানে মোটামুটি সন্তোষজনক ছিল। হুম। কিন্তু তারপর ওই যে আমার একটু জমি ফাঁকা ছিল, এই জমি জন্য ফাঁকা ছিল। পরের গতবার আমি ওইটা করি নাই, মানে দ্বিতীয় বছর 24 সালে। 24 সালে জাত একটা অন্য জাত করছি, নাম বলেই দিই, আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ। কি যেন ওটা, গ্রিন লেডি। গ্রিন লেডি এবং হচ্ছে কিউট 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 লেডি। লেডি। এগ্রোয়ানের বীজ হুম হুম। খুলে বলি, এগ্রোয়ান থেকে নিয়ে আসছি আমি। হ্যাঁ, ওরা তো আমাকে 10 টাকা দেয় না, হ্যাঁ হ্যাঁ তো তাদের সেটাই। সুনাম করলে কি আর ইয়া করলে ইয়া কি। করলি। গতবার আমি ফুল ধরা খাইছি, তারা যে জাতটা আমাকে দিছে, মানে এমন জাত দিছে, এটা সবজি হিসেবেও চলে না, পাকা হিসেবেও চলে না। মানে না মানে চলার কারণ? মানে সাইজ। সাইজ কোনোটা ছোট, কোনোটা দেখা যাচ্ছে আপনার 3টে মিলে 4টে মিলে 1 কেজি হয়। আচ্ছা, এটা বেশি ছোট। আবার দেখা যাচ্ছে কোনোটা বড় হলে হলো, কিন্তু আমার গতবার পুরাই লস, লস। লস প্রজেক্ট। তো প্রিয় দর্শক, আমরা অনেক সময় বলে থাকি যে গ্রিন লেডি বা আপনার কিউট লেডি যে জাতগুলো আছে, এটাতে বিভিন্ন রকমের ফল হয়, 3 রকম 4 রকমের। না, তাদের জাতটা যদি একুরেট জাত আমাকে দিত, একুরেট জাতি। যে যেমন টপলিটি দেখা যাচ্ছে এভারেজ আপনার সেম ফলন, মানে একই জাত, দুইটা দুইটা কিন্তু ভ্যারাইটি ওদের হইতো না। ওইখানে মিক্সড। টপ লেডিতে কিন্তু 2 রকমের ফল ওইখানে হয়। আমি দেখছি বাবু আছে, দেশি চারা, আমার মনে হয় দেশি চারাও মিক্স ছিল। না, ওইরকম না। আপনি তো এগ্রোয়ান থেকেই নিয়ে আসছিলেন। ওরা যে বীজটা ইম্পোর্ট করে গ্রিন লেডি, এইটাতে হলো গ্রিন আমরা আমরা হলো চাষি ভাইদেরকে বলেই দেই যে গ্রিন লেডিটা আপনার ওটা ভালোই ছিল, গ্রিন হুম, লেডি যেটা বলছে, আমি ওটা চারা আনছিলাম মানে 60টার মতো। তো ওটা চারা ভালোই ছিল, কিন্তু কিউট লেডি যেটা। বাকি যে চারাটা আমার মনে করেন এই জমিটাতে ছিল, মানে আমার ধরেন খরচ প্রতিবার সেমই হয়, হ্যাঁ হ্যাঁ। একটু কম বেশি হতে পারে, কিন্তু আমি গতবার আসল টাকা উঠাইতে পারিনি। আচ্ছা। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা বলে থাকি গ্রিন লেডিতে মোটামুটি 3 রকম 4 রকমের ফল হয়। এই যে বললো যে অনেকদা বললো যে ক্যাট সাইজ, অর্থাৎ 4টায় 1 কেজি, 5টায় 1 কেজি, এটা হলো ক্যাট সাইজ বলে, যেটা চলে না বাজারে, ফেলে দিতে হয়। আবার টপ লেডিতে আমরা হলো বলে থাকি যে 2 রকমের ফল দেবে, উভয়লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এই যে আপনার পিছনের গাছটা, এটা স্ত্রীলিঙ্গ গাছ, দেখেন শেপটা কি সুন্দর। আবার আমার ডান পাশে যেটা দেখতেছেন, এটা উভয়লিঙ্গ। আজকে আমাকে সকালে এক ভাই ফোন করে বলতেছে যে ভাই, টপ লেডি তো লাগাইছি, কিন্তু সব দেখি পুরুষ ফুল। পরে বললাম যে পুরুষ ফুল না, টপ লেডির সিস্টেমটাই এরকম, একটা বোটায় 3টা 4টা করে ওইটা ফুল আসে। ওটাতেই দেখা যাবে, ওটাতেই ধরবে, সময় লাগবে। পরে ওনাকে বললাম যে ঘাবড়ানোর কিছু নেই, আপনি আরো 10-15 দিন পরে আমাকে ছবি পাঠান। যে উনি হলো
টপ লিডিটা করেছে আসলে পুরুষ না, উভয়লিঙ্গ হয়। এই যে উভয়লিঙ্গ যেটা দেখছেন, এটার হলো ফলগুলো একটু লম্বা হয়, গোড়ার দিকটা মোটা হয়, আগালের দিকটা চিকন হয়। তো এইটা অনেকের কমপ্লেন আছে। গত বছর আমরা এই বাগানেই শুরুতে এসে আমরা একটা কমপ্লেন করেছিলাম। হ্যাঁ, এটা আমি বলি। মানে প্রথমের দিকে আমার যেটা মনে হয়েছিল যে বেশিরভাগ গাছ মানে উভয়লিঙ্গ গাছ, উভয়লিঙ্গ এই গাছ। কারণে আমার একটু মন খারাপ হয়ে গেছিল। আচ্ছা। কিন্তু এখন যখন প্রোডাকশনে আসছে, তখন আহ, এসে আর মন খারাপটা মন নেই। খারাপটা নাই, কারণ উভয়লিঙ্গ গাছগুলোই ভালো হয়েছে আর ভালো কি। হয়েছে। আচ্ছা, কারণ আপনার যেটা আমরা শুরুতে বলছিলাম যে একটা মানে হিসাব আমরা দিতে চাচ্ছিলাম যে আপনার এই বাগানে টোটাল গাছ কতগুলো এবং কি পরিমাণের খরচ হয়েছে দাদা, যদি এটা একটু বলতেন। এটা আমার জমিটা ধরেন 40 শতকে একটু কম বেশি হতে পারে। হুম, এখানে আমি চারা লাগাইছিলাম 500-র মতো চারা নিয়ে আসছি। হ্যাঁ, তো ওই যখন লাগাইছি তারপরে তো বর্ষা, হুম, কয়েকবার কিন্তু চেঞ্জ একদম ঘন করছি। ঘন বর্ষা। হুম। তো আমার মনে হয় 435 কি 40টার মতো গাছ উম, আছে। মানে ছিল, আচ্ছা, গাছ ছিল। এখন তো কতগুলো আছে গাছ? এখন এখন ধরেন 420টার মতো। 420টা। হ্যাঁ। তো 500 থেকে ওই যে আপনার যে 50-60টা যে চারা, হুম, ওই বর্ষার কারণে ওটা নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। পরে আর রিপ্লেস হ্যাঁ, করেননি আমরা? রিপ্লেস বলতে রিপ্লেস 2বার করছি। হ্যাঁ, হ্যাঁ। ওই বর্ষার সময় লাগাই আর মারা যায়, লাগাই মারা যায়। এই জন্য আমি বলবো বর্ষার সময় কোনো চারা লাগানো যাবে না, যাবে না। আমরাও রিপ্লেসও করা যাবে আমরাও না। হ্যাঁ, হ্যাঁ, আমরাও এরকম বলে থাকি যে বর্ষায় আসলে ঘন বর্ষায় চারা রোপণ করা যাবে না। আর একটা জমিতে কিন্তু আপনার চারা মানে মারা যাবে, আপনি যতই বলেন যে মরবে না, হ্যাঁ, হ্যাঁ, মারা মরবে না, যাবে। এই জন্য মরবে আমি না। বলবো মানে যারাই চারা লাগাবে তারা যেন আপনার শতকরা 10টা এক্সট্রা করে চারা লাগায়। কারণ দেখা গেলো 1-1.5 মাস পর চারাটা নষ্ট হয়ে গেল। তাহলে আপনার যেটা বলতেছিলাম যে 420টা বা হ্যাঁ, হ্যাঁ, 450টা এই 500 চারায় টোটাল কেমন খরচ গেছে এই পর্যন্ত? এখানে আমার খরচটা যদি হিসাব করি, আহ 300 টাকা প্লাস গেছে। মানে 300 টাকা হ্যাঁ, প্লাস বলতে 300 ইন্টু 500 মানে 1.5 লাখ টাকা। হ্যাঁ, প্রায় এরকম 1.5 লাখ টাকার মতো 1.5 লাখ খরচ গেছে। টাকার মতো খরচ হয়েছে। আর এই পর্যন্ত মানে আজকে পর্যন্ত কতদিন ধরে হারভেস্ট করতেছেন? এটা আমি শুরু করছি সেপ্টেম্বরে শুরু করছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। 3 মাস। 3 মাস, আমি 3.5 মাস। মানে শুরু করছি আগস্টের 29 তারিখ, মানে আগস্টের শেষে একদিন শুরু করছি। ওই দিন হয়তো প্রথম প্রোডাকশন নামছে হচ্ছে 60 কেজি। 60 কেজি। আচ্ছা, 60 কেজি মানে নামছে পাকা ফল। পাকা ফল। এর আগে কি কাঁচা হারভেস্ট করছিলেন না, কিছু? না, কাঁচা হারভেস্ট করি নাই। তবে কিছু আমার ওই কিছু হারাই গেছে কাঁচা, তো আচ্ছা, আচ্ছা। সেটা আলাদা হিসাব। হ্যাঁ, হ্যাঁ, যেটা হারিয়ে গেছে ওটার তো আর হিসাব করে লাভ নেই। যাই হোক, তাহলে আগস্টের 29 তারিখে ফার্স্ট হারভেস্ট করছেন ফার্স্ট পাকা। হারভেস্ট তাহলে লাগাইছি লাগাইছি কিন্তু করছিলেন মার্চ, মার্চের 1 তারিখ লাগাইছি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তার মানে 5 মাস পরে আপনি হারভেস্ট করতে 5 পারবেন। মাসের, হ্যাঁ, 5 মাসের 5 শেষের দিকে। মাসের শেষে। মানে 6 মাসে পাকা ফল চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু গরমে এই এই একটা সুবিধা যে গরমের সময় করলে বা আমরা যে বলে থাকি যে ফেব্রুয়ারিতে চারা রোপণ করেন, এই করার কারণ হলো ফেব্রুয়ারির দিকে কিন্তু বৃষ্টি থাকে না দাদা। হুম, হুম, হুম। ফেব্রুয়ারিতে যদি আপনি রোপণ করেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের আহ, মাঝামাঝি এই সময়টার ভিতরেই গাছটা মোটামুটি বড় হয়ে যায়। তখন আর বৃষ্টিতে খুব ক্ষতি করতে পারে ক্ষতি না, হয় না। যদি পানি জমে না যায়। আর ওই যে শীতটাও তখন শেষ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় গাছটা মোটামুটি বড় হয়ে যায়। আর এই ঘন বৃষ্টিতেও ক্ষতি করতে পারে না, যদি জমিতে পানি আটকে না যায়। আর আপনার যে জমির যে অবস্থা, পানি আটকানোর তো কোনো উপায় নেই। তা আমরাও আপনাদেরকে বারবার বলে থাকি যে জমি যখন রোপণ করবেন অবশ্যই এরকম ড্রেনেজ ব্যবস্থা রাখবেন যাতে পানি আটকে না যায়। তো প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত দাদা আরেকটা বললেন না যে এই পর্যন্ত মানে এই 3 মাস, 3.5 মাসে বা 4 মাসে কি পরিমাণের সেল করেছেন? আমি যদি আগস্টের ওইটা তো বললাম, হুম, আগস্ট আগস্টে আপনার 60 কেজি গেছে। আর ফুল প্রোডাকশন যদি ধরি তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আর আজকে তো নভেম্বরের আপনার
22 তারিখ মনে হয়, 22 তারিখ। 20-22 তারিখ, 22 তারিখ। হ্যাঁ, 22 তারিখ। যাই হোক, তো এই আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 22 তারিখ। তো এই ধরেন আড়াই মাসে একটু বেশি হচ্ছে। এই 3 মাস হ্যাঁ হবে। হ্যাঁ, এইটাতে আমার যদি আমি পাকা ফলের হিসেব করি, পাকা ফল আপনার 200 225 মনের মতো। 225, হ্যাঁ 225 ইন্টু 40, প্রায় 9 টন, 9,000 কেজি আর কি, হ্যাঁ 9 টন। হ্যাঁ। আর মানে 9 টন পাকা চলে আসছে। এর মাঝে কাঁচা মানে পাকাইতে গেলে কিছু কিছু আপনার মানে হ্যাঁ, কাঁচা দেখা ছিঁড়ে যাচ্ছে দিতে এই হয়। সিঁড়ি না, এই গাছটা দেখা যায় অনেক সময় লোড নিতে পারে না, হ্যাঁ, মানে কোনো কারণে দেখা যাচ্ছে আবহাওয়ার তারতম্য বা খাদ্যের কারণে এ কি করে দুই একটা পেঁপে ছেড়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ, আপনি নিজেই ঝরে নিজেই পড়ে যায়। ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে ওটা আবার কাঁচা হিসেবে বিক্রি করতে হয়। কাঁচা ধরেন আমি 10-15 মনের মতো এরকম বিক্রি করছি। 15 ইন্টু 40, 600 কেজি, 600। মানে হাফ টন। তার মানে 9.5 টন অলরেডি এখান থেকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। আর বাজারটার ব্যাপার তো, বাজার আপ ডাউন করে। আপ ডাউন করবেই, এটা তো। হ্যাঁ, কেউ পায় 1200-1300 টাকা, আর কেউ পায় 800 টাকা, 2200 টাকাও পায়। কেউ আবার 1000 টাকা হ্যাঁ, পায়। 1000 টাকা পায়। তো প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত যদি 9 টন এসে থাকে, সামনে আরো কিরকম পরিমাণ আসতে পারে? উম, এখানে আপনি যদি টন হিসেব করেন 4 টন। এটা তো নভেম্বর, আপনার ডিসেম্বর, জানুয়ারি আর কি, জানুয়ারি পর্যন্ত আরো আপনার 4 টন এরকম আসতে পারে। তাহলে ধরেন 12 আর হলো, মানে 4 আর হলো 9, 11 টন, 11.5 টন। হ্যাঁ। তার মানে আমরা 12 না, টনও ধরতে পারি। 9 9 আর 4 4 13, 13, 13, 13.5 13.5 টন। মানে 14 টনের মতো। আপনার কিছু হারিয়ে গেছে, হ্যাঁ 10-15 হ্যাঁ। মনের মতো হারাইছে। না, 40, চল- 35-40 মনে হারাইছে। ও আচ্ছা আচ্ছা, 35-40 মন, তার মানে 15 টন আমরা ধরতে পারি, যে 15-16 টনের মতো চলে আসছে আপনার 400 গাছ থেকে। নাহলে ওই যেটা 420 ইন্টু 25, গুণন হলো 40, মানে 1600 কেজি। এবারে যদি আমরা হলো দেখা যায় যে ভালো বাজার পাই, ধরেন 40 টাকা কেজিও যদি পাকা পেঁপে বিক্রি করা যায়, তারপরেও 6,40,000 টাকা আসে। না, অত আসবে না। মানে আপনি তো দিতেছেন মহাজনদের, ওরা এসে নিয়ে যায়, যার জন্য আপনি দাম কম পাচ্ছেন। আপনি যদি সরাসরি কারণ বাজার দিতে পারতেন, কারণ বাজার ঢাকায়, হ্যাঁ, তখন তো তাহলে এই পেঁপের বেশি দাম আসতো। পাচ্ছেন আপনি মিনিমাম 18 থেকে 2200 টাকা মন। হুম হুম। 18 থেকে 2200 টাকা মন, এখন আমি পাচ্ছি ওটার অর্ধেক, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক দামটা পাচ্ছি আমি। সেটাই। আপনার অর্ধেক পেলেও ধরেন 6,40,000-এর অর্ধেক ধরেন, তাও 3,20,000। আপনার হুম, 1.5 লাখ যদি খরচ হয়, তাও আরো 1.5 লাখ টাকা আসতেছে। এরকম আসবে। মোটামুটি আমরা যদি ধান, গম, পাট, আলু, ভুট্টা এই সব হিসাব যদি করতে যাই, 1 মন ধান ফলাইতে 1,000 টাকা খরচ হয়, বিক্রি করতে হয় 1,050। আপনি তো এটা না, জানেন। ধানের হিসাবটা এখানে করাটা যাবে না। ধরেন ধানের থেকে 1,000 টাকা খরচ করে পাই হলো আমরা 1,050 টাকা। হ্যাঁ হ্যাঁ। তো ওই হিসাব যদি করেন, আপনি যদি 4 বারও করা যায়, এই একটা পেঁপে উঠাতে যেই পরিমাণ সময় যায়, এই যদি 4 বার করেন, তারপরেও কিন্তু ডাবল আসে না। হুম মানে হুম। 4,000 টাকা খরচ করে 4,000 টাকা আসলো এরকম তো না। না। 4,000 খরচ করে আসে কত? 200 টাকা। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। আপনি এখানে 300 টাকা খরচ করে অন্তত 600 টাকা আপনি যদি এখানে পান, এইটাই যদি ঢাকায় নিয়ে যেতে পারতেন, 1,200 টাকা পাইতেন। এটা মানে আসলে 300 টাকা খরচ কখন করে সম্ভব? 1,200। আমি বলি, এখানে ওইটা কখন সম্ভব? যদি কৃষকদের একটা জোট থাকে, জোট থাকে। যে কোনো সংগঠন থাকলো, তাদের এলাকায় প্রচুর, ধরে না এখানে আমার শুধু 40 শতক করছি,
হুম, এখানে যদি আরো 3-4 একর 10 একর হইতো 10 একর হইতো। তখন কি করা যেত, বা ট্রাক বড় লোড করে বড় পার্টি আসতো, বড় ট্রাক ঢাকার লোড পার্টি করে আসতো, ঢাকায় দেওয়া যেত। কিংবা নিজেরাই নিয়ে যাইতো। হুম। কিন্তু এককভাবে অল্প সংখ্যক আমাদের মানে এটা আপনি হলো গাড়ি লোড করতে পারতেছেন ওটা না। সম্ভব না। হ্যাঁ, মানে এই অল্প পরিসরে এই তো মানে পুঁজিবাদী ব্যবস্থাটাই এরকম। এখান থেকে প্রায় আপনার একটা জায়গা আছে খয়েরপুকুর জায়গাটার নাম, এটা 28-30 কিলো দূরে সম্ভবত। তো ওইখানে আমি গেছিলাম। ওনার হচ্ছে আহ, মানে নতুন বাগান প্রায় 90 শতকের মতো, আর আচ্ছা। পুরাতন বাগান আছে আরো 4-5 বিঘা। হুম, হুম। তো ওখানে ওনার ট্রাক লোড হয়। এখানে আমি পাই 900 টাকা মন, ওনাকে দেয় 1250 টাকা মন। আচ্ছা। হ্যাঁ, সেটা ঢাকার পার্টি। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওখানে ওনার একবারই দেখা যাচ্ছে যেদিন ওঠে 45 মন 50 মন এইভাবে ওঠে। আচ্ছা, উনি হলো পিকআপ লোড করতে পারেন। হ্যাঁ, এক পিক আপ হয়ে যায়, ঢাকার পার্টি ঢাকার ওনার ওখান পার্টি থেকে চলে নিয়ে যায়। যাচ্ছে। আর এইটাই যদি হলো ট্রাক লোড দেওয়া যেত তাহলে হয়তো যদি 2-3 জনে মিলেও একটা ট্রাক হতো, একটা ট্রাক লোড দিয়ে ঢাকায় নিয়ে হুম। গেলে দেখা যেত যে ওইটা 1500 জায়গায় 1800 চলে আসতো, আমাকে বা এমনও 1200 জায়গায় 1500 আসতো। দুই একজন এমনও বলছে যে আমাকে ট্রাক ট্রাক লোড করে দেন। হুম। আরে ভাই, আমার অল্প জমি, আমি ট্রাক লোড করবো ট্রাক লোড কোথায়? করবে কি করে? হ্যাঁ, সবজি হলে আপনি হয়তো একবার দুইবার ট্রাক হ্যাঁ, লোড করতে পারতেন। মানে অন্তত একবার করতে পারতেন সবজি যদি হতো। সবজি সবজি দিলে। এই যে 15 এই পর্যন্ত 10 টন লোড করছেন মানে হারভেস্ট করছেন, তো 10 টন একবারে উঠিয়ে দিলে একটা ট্রাক হয়ে যেত। আসলে বা দাদা, সবজি করলে তো হ্যাঁ, আপনার ওয়েটও বেশি আসে। 10 টন তো আর একবারে হবে না, যে হুম, আমি এটা ধরেন 2.5 মাসে বা প্রায় 3 মাসে এটা উঠছে। উঠছে। তো না, ওটা তো পাকাইতে গিয়ে আপনার 3 মাস হ্যাঁ, লাগছে যদি সবজি হারভেস্ট করতেন। আপনি যদি 1 মাস আগে আসতেন, মানে 1 মাস আগে যখন আসছিলেন হ্যাঁ, তখন কিন্তু এই উপরে যেগুলো দেখতেছেন না ওই ছোট, যে ওই সাইজ এগুলো কিন্তু এরকম ছিল, এই ধরেন এইটার মতো ছিল এগুলো। হ্যাঁ, তখন কিন্তু নিচের এই মানে এগুলা ধরেন এইখানে ছিল। ছিল। তো এটা এই কিন্তু যে 1 মাসে চলে এক আসছে, মাসে চলে আসছে। বড় হয়ে গেছে। তার মানে আপনার মিনিমাম যদি অন্তত 2 একর বা 3 একর জায়গা থাকে তাহলে হয়তো ট্রাক লোড দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে। হ্যাঁ, সেটা তাও আহ, সবজি, পাকা না। না, পাকাও চলবে, সবজিও চলবে, হুম, পাকা মানে যে যেটা করে আপনার। সেটাই ধরেন যদি আপনি পাকাইতে যান, পাকা পাকা দুই করলে, তিন একরও তো আপনি ইয়া করতে পারবেন না, ট্রাক লোড দিতে পারবেন না। পাকা যদি করেন আপনি, তখন আপনার কি করতে হবে? পাকার জাত করতে হবে। হুম, কাঁচা করলে সবজি করলে সবজির। আমি একটা হিসাব দেই, যদি ধরেন আমার এখানে 40 শতক, হুম, প্রোডাকশন নামে 15 থেকে 20 মণ 20 মণ। সপ্তাহে। তো আপনার যদি 2 একর থাকে, হ্যাঁ, তাহলে আপনি এটা চিন্তা করেন, তাহলে 15, আপনার 15 15 30 আর হলো ধরেন 7, আপনার 1 একর যদি থাকে আপনার অন্তত 1 একরে আসবে 40 40 থেকে মণ। 40-45 মণ আপনি হারভেস্ট করতে তাহলে পারবেন। ধরেন 50 মণ। হ্যাঁ, হ্যাঁ, দুই 50 মণ। 2 একর যদি থাকে হুম, আপনি অনায়াসে 80 থেকে তাহলে 90 মণ, 4 টন। 80 থেকে 90 মণ হ্যাঁ, ওইটাই ধরেন পাবেন। 100 মণও হ্যাঁ, যদি হয় 4 টন। তো আপনার 10 দিন পর পর 100 মণ যদি হয়, তা সেটাই, ট্রাক লোড তার তো মানে হয়ে গেল। আপনার ট্রাক লোড দিতে গেলে 2 একরেও হবে না, মিনিমাম 4 একর 5 মানে একর জায়গা মিনি থাকলে। ট্রাক থাকে বা হ্যাঁ, পিক হ্যাঁ, আপ থাকে। পিকআপ হ্যাঁ, লোড করা যাবে। একটা পিকআপ লোড দেওয়া যাবে, 4 টন মাল চলে গেল ঢাকায়। যেমন পঞ্চগড়ের আমাদের বেশ কয়েকটা চাষি ভাই আছে, তারা হলো পাশাপাশি 4-5 জন মিলে দেখা যায় যে এক একজনের 2 একর 3 একর করে আছে। হুম, 4-5 জনের মিলে 10 একর 12 একর 15 একর হয়ে যায়। ঢাকার পাটি সরাসরি পঞ্চগড় থেকে ট্রাক লোড করে নিয়ে যাচ্ছে। ওইখানে ওরা দামটা একটু ভালো পায়। এবং এমনও আছে ঢাকার পাড়ি মানে যখন বাগান শুরু করে তখন এসে হলো বুকিং দিয়ে যায়, অগ্রিম টাকা দিয়ে যায় যে এটা পরিচর্যা করতে টাকা লাগবে, টাকা দিয়ে গেলাম, আমাকে হলো আপনি ফল যখন পাকবে 1200 টাকা দরে কিংবা 1000 টাকা বা দরে বা তখন যখন, 1500 টাকা দরে হ্যাঁ, হ্যাঁ, আমাকে মাল দিবেন, আপনি যত মাল দিতে পারেন। তো এইরকম আমরা যদি বড় পরিসরে যখন করতে পারি তখন মোটামুটি একটা ভালো প্রফিট আসে। আসলে পুঁজিবাদের যে মানে সিস্টেমটাই এরকম, যাদের অনেক টাকা আছে তারা অনেক টাকা ইনকাম করবে, যাদের কম টাকা তারা আর ইনকাম করতে পারবে না, আস্তে পারবে না, আস্তে হ্যাঁ। নিঃস্ব হয়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, যারা আপনারা মোটামুটি বাণিজ্যিক ভাবে চিন্তা ভাবনা করেন তারা জমির পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে। 100 200 300 চারা দিয়ে
500 চারা দিয়েও বাণিজ্যিক চিন্তা করা যায় না। যেমন অনিকদা 1.5 লাখ টাকা খরচ করে উনি হয়তো 1.5 থেকে 2 লাখ টাকা এখান থেকে প্রফিট করবে। এটাই যদি আপনি ধরেন 10 লাখ টাকা যদি ইনভেস্ট করতেন, হুম। তাহলে কিন্তু 30 লাখ টাকা চলে আসতো, মানে তখন 20 লাখ টাকা আসতো প্রফিট। কারণ আপনি দামটা ভালো পেতেন এবং আপনি সোর্সও খুঁজতেন যে কোথায় বিক্রি করলে বেশি দাম আসলে কি পাবো। দাদা, মানে আপনি যেটা বলছেন সেটা আবার একবারও ইনভেস্ট করা যাবে না। যেমন একটা এক্সপিরিয়েন্স লাগবে তো। হ্যাঁ, না না, আপনি তো 3 বছর যাবত করতেছেন, হ্যাঁ, আপনার তো মানে এক্সপিরিয়েন্স আছে, আছে ধরেন, আপনি এখন করতে এখন পারেন। এখন ধরেন আমি করতে পারবো, হুম, কিন্তু সেটাই। একজন নতুন কেউ আসলো ধরেন না না, একবারে তাকে 10 লাখ শিখতে হবে, ওটা তো ইনভেস্ট আমরা করলো, বলে দিই যে আমার আপনি বাণিজ্যিক করার আগে অবশ্যই শিখে নেবেন চাষাবাদ, না শিখে বাণিজ্যিক ভাবে যাবেন না। আর না হলেও তাকে গাইড হিসেবে একজন এক্সপিরিয়েন্স লোক রাখতে লোক হবে, রাখতে বা হবে যে 2-3 বছর থেকে কোনো খামার করতেছে বা চাষাবাদ চাষাবাদ করতেছে। করতেছে, তার কাছে থেকে পরামর্শ নিতে হবে। হুম। তা পরামর্শ বলতে একদম তার সাথে লেগে মানে থাকতে আগে হবে। হাতে কলমে তার কাছে দেখাই হ্যাঁ নিতে হবে হ্যাঁ, যে আমি দেখে নিতে হবে। আজকে চারা রোপণ করলাম, আমার কালকে প্রোডাকশন কি করতে হবে, প্রোডাকশন পর্যন্ত তার সাথে থাকতে হবে। থাকতে হবে। ঠিক। তো প্রিয় বন্ধুগণ, অনেক আলোচনা হলো আমাদের। আমরা আবার অন্য কোথাও অন্য কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।